একজন বাবা তার সন্তানের জন্য সবকিছু করতে পারে, সেই ভালোবাসার নিদর্শনের সাথে একজন স্ট্রাগল করা মানুষের গল্প নিয়েই আমাদের আজকের মুভির গল্প। মুভির নাম জুরাম, যা সম্প্রতি মুক্তিপ্রাপ্ত সিনেমা। মুভির IMDb রেটিং 9/10, রটেন টমেটোস স্কোর 100%, আর 90% গুগল ইউজার মুভিটি পছন্দ করেছে। তো আর দেরি না করে চলুন শুরু করে দেই আমাদের আজকের ভিডিও। মুভির শুরুতে আমরা ঝাড়খণ্ডের একটা গ্রাম দেখতে পাই, যেখানে একজন মহিলা গাছের সাথে বেঁধে রাখা দোলনায় দোল খাচ্ছিলেন, আর সামনে একজন পুরুষ বসে বসে দেখছিলেন আর গান শোনাচ্ছিলেন। একসময় তারা দুজন মিলেই গান গাইতে শুরু করে, হয়তো তারা স্বামী স্ত্রী। এরপর দৃশ্য শিফট হয় মুম্বাইয়ে। একটা কনস্ট্রাকশন সাইটে কাজ করছে কিছু শ্রমিক, তার মধ্যেই ছিল সেই ঝাড়খণ্ডের সেই দোলনার সাথে বসে গান গাওয়া লোকটার নাম দাসরু। এই সাইটে তার স্ত্রীও শ্রমিকের কাজ করে। তারা কাজ শেষ করে তাদের কুড়ে ঘরে ফিরে আসে। দেখা যায় তাদের একটা ছোট বাচ্চাও রয়েছে। পরের দিন সরকারের পক্ষ থেকে একজন নেত্রী আসে আর সব শ্রমিকদেরকে কাপড় দেয়, এমনকি সাথে সাথে সোলার লাইটও দেয়। এগুলো দেওয়ার সময় সবাইকে তাদের আগের বাড়ির কথা জিজ্ঞাসা করছিল। এবার যখন দাসরুকে জিজ্ঞেস করা হয় সে আগে কোথায় থাকতো, কোথা থেকে সে মুম্বাইয়ে এসেছে, সে তখন কোনো জবাব দেয় না। মনে হচ্ছে সে কথাই বলতে পারে না। এরপর সেই নেত্রী একটা লাইট হাতে দেয় দাসরুর, কিন্তু শাড়ি কাপড় আগেই শেষ হয়ে গেছে বলে আর দিতে পারে না। এবার সে আবারও জিজ্ঞাসা করে কোথা থেকে এসেছে সে। এবার দাসরু আস্তে আস্তে করে বলে ঝাড়খণ্ড। তখন ওই মহিলাও বলে আমার বাড়িও ঝাড়খণ্ড ছিল, আমরা তাহলে একই দেশি। এরপরের দৃশ্যে আমরা দেখতে পাই সেই নেত্রী দাসরুর সেই কুড়ে ঘরে তার সাথের মেয়েটাকেও নিয়ে যায়। দাসরু আর তার স্ত্রী তাকে যা দিয়ে পারে আপ্যায়ন করে, কিন্তু দাসরুর যেন কোথাও একটা বিব্রত বোধ কাজ করছিল, যেন সে চাইছে না এই মহিলার সাথে আলাপ জমাতে। কিসের যেন একটা ভয় আর একটা আতঙ্ক কাজ করছিল তার মনে। মহিলাটি নিজের এলাকার লোক পেয়ে তাও এত বছর পর খুশি হন। নানা কথার পর এবার সেই মহিলা দাসরুকে গ্রাম ও জেলার নাম জিজ্ঞেস করে। দাসরু এবারও এড়িয়ে যেতে চায়, কিন্তু শেষ অবধি তাকে বলতেই হয়। তারা কত বছর হয়েছে এখানে এসেছে এটাও তারা তখন জানতে চায়। এরপর মহিলা যখন এখান থেকে বেরিয়ে গাড়ি করে ফিরে যাচ্ছিল, গাড়িতে বসে সে তার সাথে মেয়েটাকে বলে এর নাম দাসরু, এখানে সে নাম পাল্টে আছে, এতক্ষণ আমরা কারো নাম জানতাম না। এখানেই তখন এই লোকটার নাম আমরা জানতে পারি। কি সম্পর্ক রয়েছে দাসরুর সাথে এই মহিলার, কিসের এত ভয়, কিসের এত আতঙ্ক চোখে মুখে, যেন পুরনো কিছু বেরিয়ে আসবে। রাতে শুয়ে শুয়ে দাসরুর স্ত্রী বলে আজ একটা শাড়ি পেলে বাচ্চার জন্য একটা দোলনা বানাই দিতাম পুরনোটা দিয়ে। দাসরু তখন বলে একটা তো আছেই, আরেকটা দিয়ে কি হবে। এরপর তার স্ত্রী তাকে বলে কবে আবার আমাদেরকে গ্রামে নিয়ে যাবে। পরের দিন দেখা যায় একটা বস্তিতে কিছু আদিবাসীরা থাকে, আর সেখানে তখন সরকার থেকে কিছু লোক আসে তাদেরকে উৎখাত করার জন্য। মূলত তারা ছিল এক প্রকার রিফিউজি যারা বুঝেন না তাদেরকে আমি বলে রাখি উদ্বাস্তু বা আদিবাসী টাইপের লোক, যাদের কিনা নিজস্ব কোনো ঠিকানা নেই। উদ্বাস্তু বা আদিবাসী টাইপের লোক, তাদের লিগেল কোনো ডকুমেন্টস ছিল না, তাই তাদের কোনো মতে তাড়াতে পারলে এখানে কবজা করতে পারবে। তারা বলে তারা এত বছর ধরে এখানে রয়েছে। তাদের তখন বলা হয় জমি বিক্রি করে যে টাকা পাবে তা দিয়ে তারা অনেক কিছুই করতে পারবে, আর তাছাড়াও তাদেরকে ফ্যাক্টরিতে কাজের ব্যবস্থা করে দেওয়া হবে বলে আশ্বাস দেওয়া হয়। এর মধ্যে এদের দলের যে লিডার ছিল সে তখন সরকারি পক্ষের সাথে আলাপ করে এবং সময় চায়। এত সহজে তারা জমি ছাড়বে বলে মনে হয়নি, আর এটা ছিল অতীতের একটা ঘটনা। আর এই গ্রাম থেকেই দাসরু উঠে এসেছে। সেই ঘটনায় ফ্ল্যাশব্যাকে দেখা যায়। পরবর্তী দৃশ্যে দেখা যায় দাসরু বাজারে গিয়েছে টুকটাক কিছু জিনিস কিনতে, অর্থাৎ সিন তখন আবারও বর্তমানে ফিরে আসে। সে ফুটপাতের একটা শাড়ির দোকানের সামনে দাঁড়িয়ে শাড়িটি দেখতে থাকে। সেখানে 200 টাকা করে শাড়ি বিক্রি হচ্ছিল। এরপরের দৃশ্যে দেখা যায় দাসরুর স্ত্রী তার বাচ্চাকে ঘরে বসে খাওয়াচ্ছিল। এবার আমরা বাচ্চাটার নাম জানতে পারি। বাচ্চাটার নাম হচ্ছে জুরাম। তখন তার সাথে কেউ দেখা করতে আসে। দৃশ্য তখন আবারও শিফট হয় একটা ব্রিজের উপর, যেখানে দাসরু বসে চা খাচ্ছিল। হঠাৎ সে বিলবোর্ডে সেই নেত্রীর ছবিটি দেখতে পায়। মেয়েটির নাম হলো MLA ফুলুকর্মা। সে বাসায় এসে দেখে তার স্ত্রীকে কারা যেন মেরে উল্টো করে ঝুলিয়ে রেখেছে। সে ঘরে ঢুকতেই মুখবাদা কেউ তার উপরও আক্রমণ করে। সে তখন কোনো রকমে পাশে থাকা একটা পাথর দিয়ে তার মাথায় আঘাত করে, কিন্তু আরেকজন মুখ ডেকেছিল যে কিনা সব ভিডিও করছিল। দাসরু এবার তাকেও তাড়া করে, কিন্তু সে কনস্ট্রাকশন এরিয়া পার করে বাইকে আরেকজন ছিল তার সাথে পালিয়ে যায়। দাসরু এবার চারিদিকে দেখে কেউ তাকে এভাবে দেখেছে কিনা। অনেকেই তখন বেরিয়ে আসে দেখার জন্য। দাসরু আবার তার ঘরে ফিরে আসে আর তার স্ত্রীর জ্ঞান আছে কিনা এবং জীবিত কিনা দেখতে থাকে। বানু নাম ধরে সে কয়েকবার ডাকতে থাকে, কিন্তু সাড়া দেয় না। তবে বাচ্চাটা অনেকক্ষণ ধরে কান্না করছিল। এর মধ্যে সেখানে পুলিশ ফোর্স চলে আসে, হয়তো পুলিশকে কেউ খবর দিয়েছে। পুলিশের সাইরেন শুনে দাসরু তখন বাচ্চাটাকে একটা কাপড়ে পেঁচিয়ে বুকের সাথে জড়িয়ে সেখান থেকে পালিয়ে যায়। পালানোর সময় সে যেন শুনতে পায় বানু তাকে বলছে যেও না দাসরু তখন ফিরে তাকায়, আবারও সে চলে যায়। এদিকে পুলিশ ফোর্স তাদের ঘরের দিকে
এগুতে থাকে আর দাসরু পিছনের রাস্তা দিয়ে পালাতে থাকে। কিন্তু বাচ্চার কান্না শুনে পুলিশ বুঝতে পারে দাসরু কোন দিক দিয়ে পালাচ্ছে। তখন তারা সেদিকে ফলো করে, কিন্তু ততক্ষণে দাসরু পালিয়ে যেতে সক্ষম হয়। পুলিশ তখন তার পিছু পিছু তাড়া করে। আর এদিকে একদল সেখানে অন্য লোকদের সাথে কথা বলে দাসরুর স্কেচ তৈরি করে। সবার ধারণা সে বানুকে মেরে জিনিসপত্র চুরি করে পালিয়েছে, কিন্তু পরবর্তীতে জানতে পারে সে তার 3 মাসের বাচ্চাকে সাথে নিয়েছে, কোনো চুরির মাল সে নেয়নি। এদিকে ফুলুকর্মা তখন গাড়িতে করে এসে ঘটনা দেখে যায়। দাসরু তার বাচ্চা মেয়েকে নিয়ে পালাতে সক্ষম হয়। এদিকে ফুলুকর্মা গাড়িতে নিউজ চ্যানেলের সামনে অপেক্ষা করতে থাকে। হেড অফিসারের গাড়ি রাস্তায় দেখে ফুলু তার অ্যাসিস্ট্যান্টকে বলে ফোন করতে সেই অফিসারকে, যার নাম ছিল ববেশ্বর। কিন্তু তাকে ফোন দিলে তার পিএ বলে সে এখন ব্যস্ত আছে, কালকে যেন সে তাকে ফোন করে। কিন্তু ফুলু তখন বলে জরুরি দরকার ছিল, কিন্তু পিএ তখন মুখের উপর ফোন লাইন কেটে দেয়। এবার ফুলুর অ্যাসিস্ট্যান্ট রেগে গিয়ে গাড়ি থেকে বের হয়ে ব্যাপারটা দেখতে যায়, কিন্তু ফুলু তাকে আটকায় আর বলে একবার ভুল করে ফেলেছি, আর ভুল করা যাবে না। এরপর সে সেই টিভি নিউজ চ্যানেলের সাংবাদিককে ফোন দিয়ে বলে একটা গরম ব্রেকিং নিউজ আছে। 1 ঘন্টাও হয়নি সাংবাদিক যখন জানতে চাই কি ব্যাপার, তখন ফুলু বলে সে ভিডিও পাঠিয়ে দিচ্ছে, দেখলেই তারা বুঝবে। এরপর ঘটনাস্থল পর্যবেক্ষণ করতে পুলিশের হেড অফিসার আসেন। তিনি এসে এই সামান্য কেস তাড়াতাড়ি সমাধান করতে বলেন। এত ছোট একটা কেস নিয়ে বেশি মাতামাতি করা উচিত হবে না বলে মনে হচ্ছে। অফিসার বাগুল তখন সেখানের দায়িত্বে থাকেন। তিনি তখন বলেন 2 দিন তিনি বাড়িতেই যেতে পারছেন না, তার উপর আবার এই কেস। বড় অফিসার বলেন এসব সে দেখবে না। তারপর সে চলে যায়। এরপরের দৃশ্যে দেখা যায় দাসরু তার এক বন্ধুর কাছে যায়। তারাও তখন কনস্ট্রাকশন সাইটে কাজ করত। সেখান থেকে বাচ্চা আর নিজের কাপড় বদলে বাচ্চার জন্য কিছু খাবার নিয়ে নেয়। এখানে আমরা জানতে পারি সে বালা নাম করে মুম্বাইয়ে কাজ করত। এজন্যই ফুলুকর্মা প্রথমে বলেছিল সে দাসরু, কিন্তু নাম বদলে সে এখানে রয়েছে। বন্ধু আর বন্ধুর স্ত্রী তাকে বলে পুলিশ তোমাকে খুনি মনে করে খুঁজে বেড়াচ্ছে, কিন্তু বালা বলে সে খুন করতে চায়নি, বরং তারাই তার স্ত্রী বানুকে খুন করেছে। তারপর তার বন্ধুর স্ত্রী বলে বারবার আমাদের এখানে আসবে না, আমাদেরও তো একটা বাচ্চা রয়েছে, আমরা কোনো বিপদে পড়তে চাই না। বন্ধু জিজ্ঞাসা করে এখন সে কোথায় যাবে। বালা তখন বলে তার জানা নেই সে এখন কোথায় যাবে। এরপর দেখা যায় টিভিতে নিউজ প্রচারিত হয়েছে বালা একজন টেরোরিস্ট, 2 জনকে খুন করে সে পালিয়েছে। মুম্বাই শহরে আবারও টেরোরিস্ট আক্রমণ হতে চলেছে। মুম্বাই পুলিশ কিছুই করতে পারছে না, এমন নিউজই তখন প্রচারিত হতে থাকে। এটা দেখে ববেশ্বর আবারও ফুলুকে কল করতে বলে। ফুলু বেশ সময় পরে ফোন রিসিভ করে। তখন ববেশ্বর বলে টিভি চ্যানেল থেকে কে যেন একটা ভিডিও পাঠিয়েছে, আর সেই ভিডিওটা ছিল ঝাড়খণ্ড এলাকার। এটা কেই বা দিতে পারে, যেহেতু ফুলু ঝাড়খণ্ড থেকে এসেছে তাই সন্দেহ তাকেই করা হয়। ফুলু তখন বলে সে ব্যাপারে কিছুই জানে না, ইন্টারনেটের যুগ, ভাইরাল হতেই পারে। ববেশ্বর বলে তারা বালাকে ধরার জন্য চেষ্টা করছে, আর কোনো ভিডিও ভাইরাল হলে সে যেন তাকে জানায়। আর ফুলুও তখন বলে বালা ধরা পড়লে সে যেন তাকে জানায়, হাজার হলেও তো তারা একই এলাকার মানুষ। এরপরের দৃশ্যে দেখা যায় ইন্সপেক্টর বাগুল আর তার সাথে এক কনস্টেবল হাইওয়েতে পাহারায় ছিল, কিন্তু তাদেরকে আবার কল করে ডেকে নেওয়া হয়। ঠিক ওই সময় সেখান থেকে বালা পালাতে সক্ষম হয়। এরপরে পুলিশ স্টেশনে এসে বাগুল জানতে পারে বালাকে কুরলা স্টেশনে দেখা গেছে। সে তখন দ্রুত সেখানে যায় আর সিসিটিভি ফুটেজ চেক করে এবং বের করার চেষ্টা করে সে এখন কোন প্ল্যাটফর্মে থাকতে পারে। সে তখন ফুটেজটা পেয়েও যায়। ওদিকে বাচ্চা নিয়ে লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় বাচ্চা পটি করে দেওয়ায় পিছনে থাকা যাত্রীকে তার সিট ফাঁকা রাখার কথা বলে বাথরুমে যায় পরিষ্কার হতে। বাথরুমে গিয়ে বেশ কষ্ট করেই পরিষ্কার করছিল সে। এদিকে বাচ্চাও একটু একটু কান্না করছিল, আর সে মূলত বাথরুমকেই সেফ জায়গা বলে ভেবেছিল লুকিয়ে থাকার জন্য। এদিকে পুলিশ ফোর্স পুরো স্টেশন প্ল্যাটফর্ম চেক করে। এরপরে এবার ট্রেনের ভিতরেও চেক করতে শুরু করে। বালা যেই বাথরুমে লুকিয়েছিল একটু পর সেখানেও রেলের কর্মী এসে নক করে। তখন সে দেখে ভিতর থেকে লক করা। তখন সে আবারও কর্তৃপক্ষের সাথে কথা বলতে চায়। এই ফাঁকে বালা বেরিয়ে অন্য বগিতে চলে যায়। অফিসার বাগুল বলেন যে কোনো মূল্যে গুলি করা যাবে না, তাকে জীবিত ধরতে হবে। এভাবেই বগিতে বগিতে লুকোচুরি চলছিল পুলিশ আর বালার। এক পর্যায়ে সে ধরা পড়ে আর তাকে তাড়া করা হয়। সে বাচ্চা নিয়ে ছুটে চলে এ বগি থেকে ও বগি। এক পর্যায়ে তখন একজন গুলি করে দেয় বালার পায়ে। অফিসার রাগ করে তখন বলেন তার সাথে বাচ্চা রয়েছে, তাকে এখন গুলি করা যাবে না। এখানে অনেক মহিলা কনস্টেবলও ছিল। ছুটতে ছুটতে এক পর্যায়ে ট্রেনের শেষ মাথায় এসে যায়, আর তার সামনে রয়েছে একটা ছোট বাথরুম। এবার বালার ট্রেন থেকে লাফ দেওয়া ছাড়া আর কোনো পথ দেখছে না সে। একা হলে সে এতক্ষণে লাফ দিয়েই দিত, কিন্তু যেহেতু তার সাথে বাচ্চা রয়েছে তাই সে এখন লাফ দিচ্ছে না। এবার পুলিশ অফিসার বলেন বালা তুমি এখন সারেন্ডার করো, তোমাকে আমরা গুলি করব না। বালা বলে সে দোষী নয়, সে খুন করেনি, বরং তারাই বালার স্ত্রীকে খুন করে পালিয়ে গিয়েছে। পুলিশ অফিসার বলেন তুমি যদি দোষী না হও তাহলে তোমার শাস্তি হবে না। বালা তখন গ্যারান্টি চায়, আর
এদিকে সে লাফ দেওয়ার জন্য প্রস্তুতিও নেয়। অপরদিকে একজন মহিলা কনস্টেবল পিছন থেকে তাকে ধরার জন্য আসছিল। এভাবে ট্রেনের দরজা দিয়ে বের হয়ে যাবার আগ মুহূর্তে যখন বালাকে ধরে ফেলে তখন বালা কনস্টেবল সহ লাফ দেয়। কনস্টেবল হয়তো পড়ে যায়, কিন্তু বালা বেশ কিছু সময় ধরে ট্রেনের জানালা ধরে ঝুলেছিল। এদিকে এরকম ঘটনার পরে সবাই হতভম্ব হয়ে যায়, কেউ কেউ আবার চেইন টেনে ট্রেন থামাতে বলে। এরপরে আমরা আবার দেখতে পাই একটা আদিবাসী গ্রাম, যেখানে জলাশয়ের পাশে একজন লোক কাপড় কাচতে থাকে আর একজন মহিলা নদী পার হয়ে অপর প্রান্তে যাচ্ছে। জঙ্গলের মধ্যে ট্রেনিং হচ্ছে সীমান্ত রক্ষার ট্রেনিং এর মতো। নদী পার হয়ে আসা মহিলাকে দেখে ট্রেনিং দিতে থাকা মহিলা এগিয়ে এসে বলে সরকারের তরফ থেকে আবারও জমি নেওয়ার জন্য তাগাদা এসেছে, আর এবার তাদের দলের একজন যে তার সাথে জড়িত এটা ভালো করেই বোঝা যায়। আর এদিকে যে ট্রেনিং হচ্ছিল সেটার ভিডিও শুটিং হয়েছিল, যেটাই মূলত এখন এসে ফাঁস করে দেয় ফুলু। আর সরকার পক্ষের সাথে যার যোগ আছে তার নাম হচ্ছে মাডবি। রাতে খেতে বসে মাডবিকে তার পরিবার বলে যদি জমি নিয়ে টাকা না দেয় তখন বিপদে পড়তে হবে, এরকম টুকটাক কথা তারা বলতে থাকে। এরপর সিন শিফট হয় বর্তমানে, যেখানে ফুলু গাড়িতে বসেছিল আর তার অ্যাসিস্ট্যান্ট কথা বলতে বলতে এসে জানায় একজন কনস্টেবল ট্রেন থেকে পড়ে মারা গেছে। কিছুক্ষণ চুপ থাকার পর ফুলু তার অ্যাসিস্ট্যান্টকে বলে রিটার্ন টিকেট ব্যবস্থা করতে। অ্যাসিস্ট্যান্ট বলে তাহলে দাসরুর কি হবে? ফুলু বলে সেও আসবে আমাদের কাছে। এদিকে ট্রেন থামিয়ে কনস্টেবলের লাশ তোলার ব্যবস্থা করা হয়, আর এদিক সেদিক খুঁজে দেখা হয় বালাকেও পাওয়া যায় কিনা বা কোনো ক্লু পাওয়া যায় কিনা, কিন্তু সেখানে তখন একটা দুধের খালি বোতল ছাড়া আর কিছুই পাওয়া যায় না। বালা একটা ট্রাক স্ট্যান্ডে এলোমেলো ঘুরতে থাকে। এক ট্রাক ড্রাইভার তাকে জিজ্ঞেস করে কিছু সে খুঁজছে কিনা। বালা তখন বলে সে কিছুই খুঁজছে না। এরপর তার আড়ালে বালা তারই ট্রাকে উঠে পড়ে। ট্রাক কোথায় যাবে সে এটাও জানে না। পুলিশ অফিসার তখন অনুমান করে বলে বালা হয়তো ঝাড়খণ্ডের দিকেই যাবে, তাই সেদিকে তখন খবর পাঠাই সতর্ক থাকার জন্য। আবারও দৃশ্য শিফট হয় অতীতে সেই গ্রামে, যেখানে একজন লোককে উল্টো করে বেঁধে ঝুলিয়ে দিচ্ছে কয়েকজন পোশাকধারী আর মুখে কাপড় বাঁধা লোক। এদেরকে এক প্রকার জঙ্গিও বলা যায়, যাদের আমরা এক দৃশ্যে আগেই ট্রেনিং নিতে দেখলাম। আর এর মধ্যে বালাও একজন ছিল। তো লোকটাকে তখন ঝুলিয়ে লাঠি দিয়ে মারা হয়। যাকে মারা হচ্ছিল সে ছিল মাডবি, যে কিনা জমি বিক্রি করে টাকা পাওয়া যাবে এমন অফার নিয়ে তারই সগুত্রের সাথে গাদ্দারি করে। এখন সে সেই শাস্তিটাই পাচ্ছে। মনে আছে বন্ধুরা, বালার স্ত্রীকেও এভাবে ঝুলিয়ে রাখা অবস্থায় পাওয়া যায়। তার মানে কি বালাও কোনো রকম গাদ্দারি করেছিল? এরপরে আমরা দেখি রাতের বেলা সবাই ঘুমিয়ে গেলে বালা তখন চুপি চুপি গিয়ে মাডবির দড়ি খুলে তাকে গাছ থেকে নামায়, তারপর তাকে পানি খেতে দেয়। কিন্তু সে পানি খেতে পারে না, হয়তো সে মারা গেছে। এরপর দাসরু ঘরে ফিরে এসে তার স্ত্রী বানুকে ডাক দেয় আর বলে এখান থেকে পালিয়ে যেতে, পরে আবার সে ফিরে আসবে। এটা তো তাদের ওই জমি, তারা একেবারে ছেড়ে যাবে না। তারপর নিজেদের পরনের কাপড় খুলে সেটা সহ গড়ে আগুন ধরিয়ে দিয়ে বাকি কাপড় চোপড় জিনিসপত্র নিয়ে সে রাতেই বানু আর দাসরু পালিয়ে যায় গ্রাম থেকে। এরপর দৃশ্য শিফট হয় বর্তমানে, যেখানে বালা তার মেয়েকে ট্রাকে করে নিয়ে পালাচ্ছিল। মাঝপথে তখন বাচ্চা কান্না করা শুরু করে, আর ট্রাক ড্রাইভার তখন টের পেয়ে তাকে নামিয়ে দেয়। এদিকে অফিসার বাগুল চলে আসেন ঝাড়খণ্ডের দিকে। দাসরু তার বাচ্চাকে কুলে নিয়ে হাঁটতে হাঁটতে চলে এসেছে তার গ্রামের কাছে, আর আপন মনেই বলছে এখানে গাছ ছিল, ওখানে নদী ছিল, 6 বছরে কত কিছুই না পরিবর্তন হয়ে গেছে। 6 বছর ধরে অনেকবারই তার স্ত্রী বলেছিল গ্রামে ফিরে আসার কথা। এরপর আমরা দেখি একটা বড় গাড়ি থেকে কিছু বক্স নামানো হচ্ছিল। এরই পাশে ছিল ফুলুকর্মা। তার তখন ফোন আসে। তার অ্যাসিস্ট্যান্ট তখন তাকে ফোনটা এগিয়ে দেয়। আগারওয়াল নামে কারো একজনের ফোন ছিল। তার সাথে এই মৌবাদী জঙ্গি বিষয় নিয়ে কথা হয়, সাথে অন্যান্য কথাও বলে তারা। এবার আমরা দেখতে পাই দাসরু ওরফে বালা 2 নামেই ছবি দিয়ে তার ওয়ান্টেড পোস্টার দেয়ালে দেয়ালে ছাপা হচ্ছে। এই পোস্টার এনেছে অফিসার বাগুল, সে রাস্তায় রাস্তায় লাগিয়ে দিচ্ছে। এরপর সে বাইকে করে চলে যাচ্ছিল। এদিকে দাসরু একটা গাড়িতে উঠেছিল। ভাগ্যক্রমে দুজনের গাড়ি তখন ক্রস করে, কিন্তু কেউ কাউকে দেখতে পায় না। এদিকে ফুলুকর্মার পোস্টার এখানেও রয়েছে, সেটা দাসরু খেয়াল করে। অফিসার বাগুল বিভিন্ন জায়গায় পোস্টার টানিয়েই যাচ্ছেন। এদিকে দাসরুর গাড়ি যখন পৌঁছায় সবাই নেমে গেল, সে তখন নামে না। যখন তার কাছে যায় তখন দেখা যায় সে অজ্ঞান হয়ে আছে। এরপর তার জ্ঞান ফেরানোর ব্যবস্থা করা হয়। এরপর দেখা যায় বাগুলের বাইক রাস্তায় থেমে যায়, কারণ আদিবাসীরা সেখানে পথরোধ করে আছে। তারা কোনো কিছুতেই জমি দেবে না, মানে সেই 6-7 বছর ধরে একই অবস্থা। এদিকে দাসরু চলে এসেছে সেই নদীর পাশে, যেখানে কয়েক দৃশ্য আগে মৌবাদী ট্রেনিং দেখানো হয়েছিল সেখানে। সে তখন অতীত স্মৃতিতে ফিরে যায়। এদিকে অফিসার বাগুল এখানের পুলিশ স্টেশনে এসে দাঁড়ায়। তাকে আপ্যায়ন করতে ব্যস্ত হয়ে যায় সবাই। একজন বলে আপনার জন্য রাতে ছোট আয়োজন করা হয়েছে। তারপর তাকে মুরগি এনে দেখায়। অফিসার যেতে যেতে আন্ডার 18 একজন আসামি জেলের ভিতর দেখে জানতে চাইলে বলে এরা আদিবাসী, অস্ত্র নিয়ে ঘুরতো, তাই
তাই তাকে জেলে ভরে দিয়েছে। এরপর বাগুলকে তার থাকার জায়গায় নিয়ে যাওয়া হয়। এরপরের দৃশ্যে আমরা দেখতে পাই ফুলু তার রান্না শেষ করে এসে বাইরে বসে থাকা তার অ্যাসিস্ট্যান্টকে বলে সে ফুলুর সাথে রাতের বেলা খাবে কিনা। সে জানায় তার বাবা তাকে ছাড়া খায় না, তাই সে এখন সেখানে থাকতে পারবে না। এরপর সিন শিফট হয় আর আমরা দেখি দাসরু তখন মাছ ধরছে আর একটু পর সেটা পুড়িয়ে মেয়েকে দেয় আর নিজেও খায়। মেয়েকে তখন সে গান গেয়ে গেয়ে খাওয়ায়। পরের দৃশ্যে দেখা যায় অফিসার বাগুলের আগমনে নাচ গানের আয়োজন করা হয়েছে। নাচ মানে বন্ধুরা আইটেম ডান্সের আয়োজন করা হয়েছে, যা কিনা অফিসার থেকে বাকিরাই বেশি এনজয় করছে। এরপর আবার দেখা যায় দাসরু গাড়ি করে যাচ্ছে আর যেতে যেতে গাড়িতে থাকা সবার সাথে আলাপ করে জানতে পারে সবাই প্রায় জমি বিক্রি করে দিচ্ছে কম দামে হলেও। দাসরু তখন বলে কেউ কি এর প্রতিবাদ করবে না। এরপর দাসরু একটা বাজার এলাকায় যায়, সেখানে তার এক বন্ধু সানমুনের সাথে দেখা হয়। তার সাথে অনেকক্ষণ পর্যন্ত কথা বলার পর অনেক কিছুই সে জানতে পারে। সানমুন তখন জানতে চায় তার মেয়ের নাম কি এবং বানুর এখন কি খবর। দাসরু তখন সব ঘটনা তাকে খুলে বলে এখন তার যাওয়ার কোনো রকম জায়গা নেই। সানমুন তখন তাকে একটা গামছা দিয়ে মুখটা ডাকতে বলে আর সে তখন তাদেরকে নিজের বাড়িতে নিয়ে যেতে থাকে। রাস্তায় দাসরু ওয়ান্টেড পোস্টার দেখতে পায়, এতে করে তার আতঙ্ক তখন আরো বেড়ে যায়। এদিকে ফুলুর অ্যাসিস্ট্যান্ট কল দেয় ঝাড়খণ্ডের থানায়, যেখানে অফিসার বাগুল এসেছে। সে জানতে চায় কেন তাদেরকে জানানো হয়নি যে অফিসার এসেছে, আর আরো বলে এই মৌবাদী অর্থাৎ দাসরুকে তারা মৃত চায়, জীবিত নয়। তাকে লোকাল মার্কেটে দেখা গেছে, তাই এখনই যেন কাজ শুরু করে দেয়। 10 মিনিট পর পর আমার রিপোর্ট চাই। লোকাল অফিসার তখন দ্রুত সবাইকে উঠায় যারা কিনা কাল নাচ গানের পর মদ খেয়ে পড়েছিল। সবাই মিলে তখন দাসরুকে ধরার জন্য বের হয়ে যায়, কিন্তু তখন অফিসার বাগুল বলে গুলি চালানো যাবে না, তাকে জীবিত অবস্থায় ধরতে হবে। এদিকে গাড়িতে যাবার সময় লোকাল অফিসার সবাইকে বলে মুম্বাইয়ের আসা হিরোর কথায় কেউ কান না দিতে, দেখা মাত্রই গুলি করতে, কারণ এটা ফুলুকর্মার অর্ডার। সবাই তখন একটু অবাক হয়। এরপর আমরা দেখি সানমুন দাসরুকে একটা নিরাপদ জায়গায় রেখে যায়, পরে এসে ডেকে নিয়ে যাবে বলে, কিন্তু তারই আগে পুলিশ ফোর্স চলে আসে আর দাসরু তখন দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। সে একটা ঘরের দেয়ালের পিছে আশ্রয় নেয়, কিন্তু অফিসার বাগুল বলেন গুলি না চালাতে। তারা তখন তার কথা না শুনে বারবার গুলি করতে থাকে। এত গোলাগুলির ভিতর থেকেও বেঁচে তখন জঙ্গলে হারিয়ে যায় দাসরু। এরপর আমরা দেখতে পাই অফিসার বাগুলের সাথে যে সহযোগী ছিল সে এক কাপ চা এনে বাগুলকে দেয়। সে তখন চা নেয় না, কিন্তু সেই ছেলেটা বলে চা না নিলে কথা বলতে পারবে না, আমাদের উপর নজর আছে। তারপর সে এক এক করে সবকিছু বলে। দাসরুর উপর গুলি করার অর্ডার দিয়েছিল কেউ, কিন্তু বাগুল বলে কেস তার হাতে ছিল। ছেলেটা বলে বাগুলু কারো হাতে বন্দি। এরপর ছেলেটা আরো বলে 5 বছর আগে এক আদিবাসী ছেলে মাডবিকে মারা হয়েছিল, যে ছিল বাবুলাল কর্মার ছেলে। বাবুলাল প্রথম আদিবাসী এমএলএ। তার দুতিসারি ও সোলার লাইটের বিজনেস আছে, এমনকি বর্তমানে প্রাপ্তি স্টিল নামে এক কোম্পানির কাজও চলছে। কিন্তু ছেলের মৃত্যু সইতে না পেরে বাবা তখন মারা গেলে মা ফুলুকর্মা আসনে বসেন, আর তারপর এক এক করে সব উপজাতি মারতে থাকে মাওবাদী নামে, আর স্বামীর স্বপ্ন সে তখন পূরণ করতে থাকে। দাসরু পালিয়ে বেঁচে গেলেও এখন ফিরে এসে সে ভুল করেছে, কারণ এখন একেও তারা মেরে ফেলবে, যেমন করে তার স্ত্রীকেও তারা মেরেছে। এবার বাগুল বলে সে ফুলুর সাথে দেখা করতে চায়। সাথের ছেলেটা বলে আমি আপনাকে স্টেশনে যাবার নাম করে কর্মা হাউজের সামনে নামিয়ে দেব, এর বেশি আমি আর কিছুই করতে পারবো না। বাগুল তখন জানতে চায় সে কেন রিস্ক নেবে। ছেলেটা উত্তর দেয় না, এর নাম মুজাফর। এরপর দেখা যায় দাসরু শামসুনকে আক্রমণ করে, কারণ সে বুঝতে পারে শামসুন ইচ্ছা করে তাকে দড়িয়ে দিয়েছে। দাসরু শামসুনের চোখের কাছে সুচারু কাঠের টুকরো ধরে তাকে সবকিছু জিজ্ঞেস করে। শামসুন তখন তার অসহায়ত্বের কথা বলে, যে পুলিশের কথা না শুনলে তাদেরকে ধরে মেরে ফেলা হবে, আবার মৌবাদীর কথা না শুনলেও তাদেরকে মেরে ফেলা হয়। দাসরু তখন সবকিছুই বুঝতে পারে আর তাকে ছেড়ে দেয়। এরপর আবার আমরা দেখি মুজাফর অফিসার বাগুলের সাথে তার ব্যক্তিগত কথা শেয়ার করছে, যে কারণে সে রিস্ক নিচ্ছে এই যুদ্ধ শেষ করার। পরবর্তী দৃশ্যে আমরা দেখি টিভিতে ফুলুকর্মা ইন্টারভিউ দিচ্ছে আর দাসরু জঙ্গল থেকে বেরিয়ে এসেছে নিরাপদ জায়গা খুঁজতে। এদিকে অফিসার বাগুলকে ছেড়ে দেওয়ার জন্য লোকাল অফিসার লোক নিয়োগ করে, কিন্তু বাগুলের প্ল্যান ছিল মুজাফরের সাথে যাওয়ার, তাই সে তখন প্ল্যান সফল করতে মুজাফরের মাথায় পিস্তল ঠেকিয়ে দেয়। তারা কর্মা হাউজে গিয়ে জানতে পারে ম্যাডাম ফুলু 2 ঘন্টার আগে এখানে আসবে না। এরকম কথা শোনার পরেও বাগুল বাড়ির মধ্যে ঢুকে যায়। এরপর বেরিয়ে এসে বাইক চালিয়ে রওনা দেয় প্রাপ্তি স্টিলের কনস্ট্রাকশন সাইটে। ওদিকে ফুলুর গাড়ির পিছনে আরো অনেক গাড়ি ছিল, তারও একটার পিছনে উঠে দাসরু তার সাথে যেতে থাকে। এটা ফুলু আর তার অ্যাসিস্ট্যান্ট দেখতে পায়। একসময় কনস্ট্রাকশন সাইটে ঢুকে গেলে সেখানে হারিয়ে যায় দাসরু। এরপর একটা কর্মীর পোশাক নিয়ে আবারও তাকে ফলো করে। ওদিকে বাইক চালিয়ে মুজাফরকে নিয়ে অফিসার বাগুলু চলে আসে। এক পর্যায়ে এসে ফুলুকর্মাকে একা গাড়িতে আটকে ফেলে দাসরু, যেখানে তখন কেউই ছিল না। এরপর সেখানে অফিসার বাগুল আসে। সে দাসরুর মাথায় তখন
পিস্তল ঠেকিয়ে দেয়। দাশরু তখন ফুলুর কাছে মাপ চায় তাকে কেন মারা হবে, তাকে মারলে তার মেয়ের কি হবে, তার মেয়ের জন্য হলেও যেন তাকে ছেড়ে দেওয়া হয়, ইত্যাদি ইত্যাদি নানান কথা সে বলতে থাকে। একসময় বাগুল বলে সেদিন যেই আদিবাসী ছেলেটি মারা গিয়েছিল সেটি ফুলুর ছেলে ছিল। এটা বলার পর ফুলু বাগুলের হাতের গুলি নিয়ে হয়তো দাশরুকে মারতে চেয়েছিল, কিন্তু নিজের চোখেই মেরে দেয়। এই গুলির শব্দে অন্যরা বাইরে থেকে গুলি ছুটতে থাকে। এক পর্যায়ে দাশরু পালাতে চেষ্টা করে, সে মেয়েকে বুকে নিয়ে দৌড়াতে থাকে। এক সময় তার পিছনে গুলি লাগে, তারপরেও সে দৌড়াতে থাকে। আর এভাবে সে জঙ্গলের ভিতর দিয়ে দৌড়াতে থাকে। আর এখানেই মুভি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের মুভির গল্প। কেমন লাগলো আমাদের আজকের ভিডিও? আশা করি ভালো লেগেছে। কেমন লেগেছে সেটা আমাদেরকে কমেন্টস করে জানান। আর এমনই আরো নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে বন্ধুরা, দেখা হচ্ছে নতুন কোনো এক্সপ্লেন ভিডিও নিয়ে। আর আপনাদেরও যদি কোনো মুভির সাজেশন থাকে সেটাও আমাদেরকে কমেন্টস করে জানাতে পারেন।